আল্লাহ পাক যখন ফেরাউনকে পাকড়াও করলেন আর সে পানিতে ডুবে যাচ্ছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত সেখানে উপস্থিত হলেন এবং ফেরাউনের মুখে মাটি ভরে দিলেন, যেন সে তওবা আর ক্ষমা প্রার্থনা করতে না পারে। দয়াময় আল্লাহ এত দয়ালু যে জিবরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন ফেরাউন তওবা করে ক্ষমা চাইলে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর সাথে বেয়াদবি করা এত সহজে সীমা লঙ্ঘনকারী ক্ষমা পেয়ে যাক, এটা সহজে জিবরাইল আলাইহিস সালাম চাচ্ছিলেন না। তাফসিরে ইবনে কাসিরে এ নিয়ে আরো বিস্তারিত পাবেন। একটু ভেবে দেখেন, আমাদের রব তাহলে কত দয়ালু। আমরা সবাই একটা পাপমুক্ত সময় পেরিয়ে বড় হই, বড় হতে থাকি আর পাপে ডুবতে থাকি। আমাদের আত্মা একেবারে ধবধবে সাদা থাকে। আমরা একটা গুনাহ করি আর তাতে একটা করে কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে করতে কালো দাগ পড়তেই থাকে। একটা সময় কালো দাগের আবরণের স্তূপ পড়ে যায়। আমরা আল্লাহ থেকে দূরে সরতেই থাকি। শয়তান আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেন, আমাদের ভুলিয়ে রাখে আমরা আল্লাহর দিকে ব্যাক করা উচিত। আবার কখনো মনে করিয়ে দেয় আর একটু দিন পার করে একটু বয়স হলে ক্ষমা চেয়ে নেব। আবার পাপের কথা স্মরণ করিয়ে দেয়, এও মনে করিয়ে দেয় আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। আমাদের গুনাহ একটা সময় আমাদের স্ট্যাটাস হয়ে যায়, যে গুনাই আমার ইজ্জত, আমার জমকালো পোশাক। আল্লাহর দিকে মন টানে, কিন্তু লোকে কি ভাববে। শয়তানের এই ফাঁদ আমাদের আল্লাহর কাছে আসতে দেয় না। যে ছেলেটা নামাজ ধরতে চায়, যে মেয়েটা নিজেকে পর্দায় রাখতে চায়, কিন্তু বন্ধুরা বলবে হুজুর হয়ে গেলি, তাই আর ব্যাক করা হচ্ছে না, তার জন্য আফসোস। ব্যাক করতে চেয়েও ব্যাক না করতে পারা ফেরাউনের গল্পটা আপনার জন্যই। এই মন, এই রুহ আল্লাহ থেকে আগত। আমাদের মৃত্যুর পরে আবার আল্লাহর কাছে ফিরে যাব। এই রুহু আমাদের সবচাইতে আপন। সে চায় না এই দেহটা জাহান্নামের আগুনে জ্বলুক। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট পাপাচারেও একটা মন থাকে, যে মন তার খারাপ কাজকে সায় দেয় না। এই জন্য লোকে কি ভাববে সেটা বাদ দিয়ে মাঝে মাঝে মনের কথা শুনুন। নিশ্চয়ই আমি আপনি চরম নিকৃষ্ট ফেরাউনের মতো পাপাচারী নই। যদি ফেরাউনকে মাফ করে দেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমার আপনার জন্য আল্লাহর ক্ষমা পাওয়ার দরজা আরো বেশি উন্মুক্ত। দুনিয়ার জীবনে আপনি আপনার প্রিয় মানুষটাকে কষ্ট দিয়েছেন, একের পর এক অনেক বেশি কষ্ট দিয়েছেন। আপনি ক্ষমা চাইলে সাথে সাথে সে আপনাকে ক্ষমা করে দেবে, এটা তো একেবারে অসম্ভব। আর আমার আল্লাহ সারাটা জীবন সীমাহীন গুনাহ করে আল্লাহর অসন্তুষ্টি জমিয়েছি আকাশ সমান, আর আমার রব আরশ সমান ক্ষমা নিয়ে বসে আছেন। শুধু আমি তাকে ডাকবো, সাথে সাথে তিনি আমাকে প্রিয় করে নেবেন। হে আমার প্রেমিক ভাই ও বোনেরা, ভালোবাসতে হলে সবার আগে তোমার রবকে ভালোবাসো। এর থেকে নিখাত বড় কোনো প্রেম নাই। আধুনিক নবযান কারি কারি টাকা উড়িয়ে লম্বা সময় পেরিয়েও প্রথম আকাশের সীমানা খুঁজে পায় না। আর আপনি মাটির উপর বাস করেও শুধু আল্লাহকে ডাকলেই সাথে সাথে 7 আসমান ভেদ করে আরশে আজিমে পৌঁছে যায়। রবের সাথে গুনাহগারের সীমাহীন দূরত্বের দরজা ভাঙতে প্রয়োজন শুধু একটি আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এত সময় তো আপনাদের সাথে অনেক বেশি বকবক করে ফেললাম, হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে না। আবার আমি জানি আমার অনেক প্রিয় বন্ধুদের কাছে এই কথাগুলো ভীষণ ভালো লাগে। তাই যাদের কাছে আমার কথাগুলো ভালো লাগে, আমি তাদের জন্যই এই কথাগুলো বলে থাকি। তো আজকে সকালবেলা উঠেই কিন্তু প্রথমে আমি আমার পাখিগুলোকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, কথা বলতে বলতে হয়তো পাখিগুলোকে দেখিয়েছি। আমার একজন প্রিয় ভিউয়ার্সের রিকোয়েস্ট ছিল আমি যেন আমার পাখিগুলোকে আবার একটু দেখিয়ে দিই আমি কিভাবে কোথায় রেখেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমার পাখির সামনে কিছু সময় কাটানো।
মনে হয় যেন নিজের সাথে কথা বলছি বা কোনো বন্ধুদের সাথে কথা বলছি, এমন কিছু একটা ফিল করি। মাঝে মাঝে কিন্তু এমনটা হয়, দেখবেন কখনো কখনো কারো কারোর সাথে কিছু কথা বলা যায় না, যেগুলো আপনি আপন মনে বলবেন। আর তখন যদি সামনে প্রিয় কিছু থাকে, তখন সেটাও আপনার সঙ্গী হয়ে যায়। যেমন হতে পারে সেটা কোনো গাছ কিংবা পাখি। আমার তো সেটা গাছ আর পাখিই হয়ে যায়। তো আমি এখন প্রায় পাখির সাথে বেশি কথা বলি। তো এরপর চলে এলাম আমার ড্রয়িং রুমে। আমার ড্রয়িং রুমটা আমি একটু একটু করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। একসঙ্গে তো পারবো না, তাই চেষ্টা করছি যতটুকু সম্ভব সাজিয়ে নিতে। ড্রয়িং রুমের এই স্পেসটা কিন্তু ফাঁকা রেখেছি। তার একটা উদ্দেশ্য হচ্ছে এখানে আমি একটা বড় সাইজের একুরিয়াম বানা দিব, আর সেটাই এখানে রাখবো। একজন আপু কমেন্ট করে আমাকে বলেছিলেন ড্রয়িং রুমের মধ্যে যেন আমি ওয়াশিং মেশিনটা না রাখি। আসলে ওয়াশিং মেশিনটা আমি এখানে না রাখলে অন্য কোনো জায়গাও নেই। আর মূলত কথা হচ্ছে আমি এখানে লাইনটা করে ফেলেছি। এটা একটা গ্যাবেজ স্পেস। তো সেই জন্য এখানে কিন্তু আমি ওয়াশিং মেশিনটা রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের উপরে কিন্তু অনেকগুলো ফুল রাখা আছে। এগুলো আসলে সাজানোর জন্য রাখিনি, জাস্ট ফুলগুলো এখানে রেখে দিয়েছি। এখান থেকে নিয়ে নিয়ে আমি বিভিন্ন জায়গায় সেট করব। যেহেতু আমার বাসাটা এখনো গোছানো হয়নি ঠিকঠাক করে, একটু একটু করে প্রতিনিয়ত গোছাচ্ছি। তাই হুট করে তো আর এক জায়গায় রেখে দিলে হয় না। তাই এখানেই আমি জানালার মধ্যে টানিয়ে রেখেছি। হয়তোবা ভাবতে পারেন আপু এতগুলো ফুল একসঙ্গে কেন রেখেছে, তাই আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে টিভি ক্যাবিনেটটা, এখানে যে ফুলগুলো রেখেছি এগুলো কিন্তু এখানে থাকবে না, একটু একটু করে সব গুছিয়ে নিব। আশা করছি যারা আমার সঙ্গে থাকবেন তারা নিশ্চয়ই দেখতে পাবেন যে আমি কিভাবে আমার বাসাটাকে সাজিয়ে নিচ্ছি। আমার বেশ কিছু আপুই আমার পুরো ফ্ল্যাটটা দেখতে চেয়েছেন। তাছাড়া গত পর্বে আমার খাদিজা আপু, উনি তো কমেন্ট করে বলেছেন আমি যেন আমার বাসার ড্রয়িংটা দেখিয়ে দিই। মানে আমার ফুল বাসার ড্রয়িংটাও উনি চেয়েছেন। আর ড্রয়িংটা আমি ওনাকে কিভাবে দেবো আমি সেটা সত্যি বুঝতে পারছি না। তাই ভাবলাম যদি আমি একটু একটু করে বাসার সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি, তাহলে হয়তোবা আপনাদের অনেকেরই আইডিয়া হয়ে যাবে। বাসায় ঢুকতেই কিন্তু আমার ড্রয়িং রুমটা, আর আমার ড্রয়িং রুমটা কিন্তু মোটামুটি অনেকটা বড়, সেটা কিন্তু নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আমি ড্রয়িং রুমে একটু ফাঁকা করেই সোফাগুলো বসিয়েছি। আর খুব বেশি কিছু এখানে রাখবো না। ড্রয়িং রুমটা আমি একটু ফাঁকাই রাখার চেষ্টা করছি। কর্নার দিয়ে আমি একটা দোলনা সেট করব, সেটাও পরবর্তীতে। ওই যে বলেছি একটু একটু করে সাজাবো। আসলে একসঙ্গে কোনো কিছুই পসিবল নয়। যতটুকু করছি ততটুকুই আমার জন্য আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই যে একে তো রমজান মাস, তার মধ্যে রোজা রেখে সারাদিন টুকটাক কাজ করা, আবার এটা সেটা কেনা। তারপরেও প্রতিদিন চেষ্টা করছি একটু একটু করে নতুন নতুন ভাবে সাজিয়ে নেওয়ার জন্য। হয়তো বা এটা করতে আমার বেশ কিছু সময় লেগে যাবে। সোফার কাভারের সাথে ম্যাচিং করে টি টেবিলের জন্য একটা কাভার নিয়েছি। আর সেই সঙ্গে এই যে দেখুন কুশন কাভারগুলো কিন্তু আমি সোফার কাভারের সাথে ম্যাচিং করে নিয়েছি। ওই যে বললাম যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে আমি সেটাই কিন্তু ম্যাচিং করছি। যদিও এখন সম্পূর্ণভাবে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, আমি শুধু ড্রয়িং রুমটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু আমি কি করতে পেরেছি, আবার কিভাবে সাজিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তীতে একটু একটু করে ধরে ধরে দেখিয়ে দিব যে আমি কতটুকু কি করছি। তো মোটামুটি আমার ড্রয়িং রুমটা কিন্তু আমি পিঙ্ক কালারের মধ্যে রেখেছি। সবকিছুই আমি পিঙ্ক দিয়ে সাজানোর চেষ্টা করছি, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর অন্যান্য রুমগুলো তো একটু একটু করে দেখাচ্ছি। মেয়ের রুমটা এখনো গোছানো হয়নি, কারণ ওর রুমের ফার্নিচারগুলো এখনো দেয়নি। সেটার জন্য কিন্তু অনেকটা ঝামেলা হচ্ছে। জানি না আসলে কবে দিবে, বলছে ঈদের আগে দেবে। তো যাই হোক, ঈদের আগে যদি দিয়ে দেয় তাহলে তো মাশাআল্লাহ ভালো, ইনশাআল্লাহ আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই কামিনী ফুলের টবটা আমার কিন্তু ভীষণ পছন্দের। যদিও আমি অনেক টাকা দিয়ে নিয়েছি, আমার কাছে অনেক টাকা, মোটামুটি 2600 টাকা নিয়েছিল। তো সেটা আমি মনে করি অনেক টাকাই নিয়েছে। তবে জিনিসটা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। তারপরও যেহেতু প্রিয় জিনিস, তাই সুন্দর করেই সাজিয়ে রাখার চেষ্টা করছি। তো এরই মধ্যে আমার অনলাইন থেকে আরেকটা পার্সেল চলে এসেছে। তো আমি কিন্তু অনলাইন থেকে মোটামুটি অনেক কিছুই কিন্তু ইদানিং নিচ্ছি। ওই যে বললাম আমার ঘর সাজানোর জন্য যা কিছু প্রয়োজন চেষ্টা করছি হয়তো একটু একটু করে বাহির থেকে নিয়ে আসার জন্য। তা না হলে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিচ্ছি। তো যেটা বাহিরে পাচ্ছি না বা ভাবছি যে না এটা খুঁজতে গেলে অনেক সময় লাগবে, সেটা কিন্তু অনলাইন থেকে নিচ্ছি। তো এটা নিয়েছিলাম ওয়াশিং মেশিনটা পরিষ্কার করার একটা ট্যাবলেট, দেখলাম যে ইদানিং আমার সামনে পড়ছে। তো এটা পরিষ্কার করলে একদম ওয়াশিং মেশিনটার যে ভিতরে একটা গন্ধ সৃষ্টি হয়, সেটা কিন্তু আর হবে না, একদম টাফ ক্লিন হয়ে যাবে।
তো যদিও এখন পর্যন্ত ইউজ করিনি, যখন করব ইনশাল্লাহ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আর সেই সঙ্গে নিয়েছি একটা পিঙ্ক কালারের মধ্যে ওয়াশিং মেশিনের জন্য খাবার। তো আমি যেহেতু আমার সম্পূর্ণ ড্রয়িং রুমটা পিঙ্ক কালারের মধ্যে রাখছি, তাই খাবারটাও কিন্তু পিঙ্ক কালারের মধ্যে নিয়েছি। যদিও সমস্ত বডিটা হচ্ছে হোয়াইট কালার, আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে ব্ল্যাক কালার, তাই কতটা ফুটবে সেটা আসলে বুঝতে পারছি না। তো চলুন আমরা এটা নিয়ে পরিয়েই দেখি, তাই না, যে কেমন লাগে। আমার কাছে কিন্তু কাপড়টা অনেক ভালো লেগেছে। আর আমি যেখানে দেখেছি সেখানে সাদা রঙের একটা ওয়াশিং মেশিনের মধ্যে পরানো ছিল, তো সেখানে ভীষণ ভালো লেগেছিল। তো আমারটার অবস্থা এমন হয়েছে। তো ওই যে বলে না, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। তো যেমনটাই হয়েছে মাশাআল্লাহ, খারাপ নয়। যেহেতু আমার ওয়াশিং মেশিনটা ব্ল্যাক কালার, আমি চাইলে তো সেটা হোয়াইট করতে পারবো না। আর হোয়াইটের মধ্যে কিন্তু হোয়াইট জিনিসটা একটু বেশি ফোটে। তো যেমনটা লাগছে মোটামুটি একদমও খারাপ লাগছে না। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আমি প্রথমেই তো বলেছি যে সব কিছু যেহেতু আমি একটু হালকা পিঙ্কের মধ্যে নিয়েছি, তাই এই কাভারটাও কিন্তু পিঙ্কের মধ্যেই নিলাম। তো একটু একটু করে সাজিয়ে নিচ্ছি, চেষ্টা করব ইনশাল্লাহ সব কিছুই পিঙ্কের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। আমার কাছে কিন্তু ভালো লাগছে কাভারটা, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আর এটার প্রাইস নিয়েছে 1000 টাকা। হয়তোবা অনেক আপুরা জানতে চাইতে পারেন, তাই আগে থেকেই বলে দিলাম। তো এরপর চলে এসেছি সরাসরি, যেহেতু রমজান মাস, রান্নার আয়োজনটা আগে করতে হবে। তো আজকে ভাবলাম ইফতারিতে একটু ভিন্ন ধরনের কিছু করি। আর সবসময় কিন্তু একঘেয়েমি খাবার খেতেও ভালো লাগছে না, তাই ইফতারের আয়োজন তো করেছি, যদিও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রতিদিন একঘেয়েমি খাবার বা একঘেয়েমি নাস্তা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমারও ভালো লাগে না। আজকে আমি একটু হালিম রান্না করে নিচ্ছি। তো হালিম রান্নার জন্য আমি প্রথমে এখানে কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি, আর পাশাপাশি রান্নাটাও করে নিচ্ছি। কারণ যখন সন্ধ্যা হয়ে যাবে তারপর তো একদম শরীরটা ছেড়ে দেয়, তখন কিন্তু আর রান্না করতে একদমই ভালো লাগে না। আমার আপুরা অনেকে কমেন্ট করে বলেছেন যে তাদেরও একই অবস্থা। আসলে সবারই রমজান মাসে রোজা রেখে সারাদিন কাজের কিন্তু কোনো শেষ নেই। আমার কাছে মনে হয় অন্যান্য দিনের তুলনায় রোজার মাসে কাজ বেশি আর ক্লান্তিও বেশি, তাই চেষ্টা করি সবসময় ইফতারির পাশাপাশি রান্নাটাও বসিয়ে দিতে। তো আমি আজকে গরুর মাংস হালিমের জন্য বের করেছি, আর সেই সঙ্গে ভাবলাম যে একটু গরুর মাংস কষিয়ে নিচ্ছি। আর এবার রমজানে কিন্তু খাওয়া দাওয়ার অবস্থা অনেক অনেক খারাপ। কখন কি খাবো সেটা আসলে কিছুই ভালো লাগে না, রান্না করছি কিন্তু সেভাবেই থেকে যাচ্ছে। এক কথায় আমি কিন্তু সেহরি না খেয়ে প্রতিদিন রোজা রাখছি, কারণ সেহরির সময় কোনো খাবারই খেতে পারি না। তাই শুধুমাত্র এক গ্লাস পানি খেয়েই কিন্তু আমি রোজা থাকি। রান্না যা করি সেগুলো কিন্তু সেভাবেই থেকে যায়। আমার অবস্থা হচ্ছে এরকম। তো আজকে একটু টেস্ট পরিবর্তন করার জন্য হালিমটা রান্না করছি। তো হালিম রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজটা তো বেরেস্তা করে নিয়েছি, এরপর হালিমের মিক্সটা দিয়ে নিয়েছি। তবে আমি হালিম রান্না করার সময় শুধুমাত্র যে মশলাটা দিই তা কিন্তু নয়। হালিমটা রান্না করার সময় মাংসের যত মশলা আছে, যেটা আমরা স্বাভাবিক মাংস রান্না করার সময় ব্যবহার করি, সব কিছুই আমি ইউজ করি। তা না হলে আমার কাছে হালিমটা কিন্তু ভালো লাগে না। তবে আমি জানি না, আমি নিজে রান্না করি বলে নয়, আমি কিন্তু হালিমটা যখন রান্না করি মাশাআল্লাহ খেতে অনেক মজার হয়ে থাকে। বাসার সবাই তো ভীষণ প্রশংসা করে, বা এই পর্যন্ত যারা খেয়েছে সবাই বলেছে একটু ভিন্ন স্বাদের হয় বা টেস্টটা অন্যরকম আসে। তো বাজার থেকে অনেক সময় অনেক হালিম কিনে আমি খেয়েছি, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। অনেক নামি দামি রেস্টুরেন্টের খাবারও কিন্তু খেয়েছি, হালিম খেয়েছি, কিন্তু আমার কাছে কখনোই এরকম টেস্ট আসে না। তবে এভাবে যদি আপনারা হালিমটা ট্রাই করেন, দেখবেন মাশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। যদিও আমি জানি আমার সব আপুরাই অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারে। তো যারা পারেন তারা তো পারেনি, আর যারা নতুন আপুরা রয়েছেন তারা এভাবে রান্না করে দেখবেন। একদম খুব সহজেই রান্নাটাও হয়ে যায়, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। বাসার সবাই নিশ্চয়ই আপনার প্রশংসা করবে। আমি কিন্তু এক এক করে যত মাংসের মশলা ছিল সবই দিয়ে দিচ্ছি, আর ঝালটা কিন্তু আমি অনেক পরিমাণে বাড়িয়ে দিচ্ছি। কাঁচা ঝালও দিয়েছি, সেই সঙ্গে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করছি, এবং সবশেষে আবারও কিন্তু মরিচ কুচি ব্যবহার করব। হালিমটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে খেতে কি ভালো লাগে? আমার কাছে তো একদমই ভালো লাগে না। তাছাড়া আমার বাসার সবাই কিন্তু হালিমটা একটু ঝাল ঝাল খেতেই বেশি পছন্দ করে। তো হালিমের মাংসটা আমি কিন্তু কষাতে দিয়ে দিয়েছি, আর পাশাপাশি গরুর মাংসটা রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। আর আজকে যে ইফতারি বানিয়েছি সেগুলো কিন্তু আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা প্রথমেই বলেছি, সেটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। তো
তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে এর মধ্যেই কিন্তু আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন আমি যে শস্য দানাগুলো ছিল সেগুলো তো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 30 মিনিট আগে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এখন ফুলে উঠেছে। আর সেই শস্য দানাগুলো এখন আমি হালিমের যে মাংসটা তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। হালিম রান্না করার সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে নিচ দিয়ে যেন লেগে না পড়ে, তাহলে কিন্তু খাবার টেস্টেই থাকবে না। আর যতটা ভালো করে একটু কষিয়ে নেবেন ততই কিন্তু টেস্টটা বাড়বে। টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু এর মধ্যে স্বাদী ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি 2 প্যাকেট পরিমাণ। আপনারাও চাইলে সেটা ব্যবহার করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। যেহেতু হালিম বলে কথা বা যে কোনো ফাস্টফুড আইটেম তার মধ্যে কিন্তু হালকা একটু টেস্টিং সল্ট দিলে খাবারের টেস্ট আরও বেড়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন, আর যারা দিতে চান না তারা স্কিপ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো হালিমটা রান্না করার জন্য আমি কিন্তু বেশ কিছু পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু শস্য দানাটা ফুটতে একটু সময় লাগবে সেজন্য পানিটা অ্যাড করে দিতে হবে। আর হালিম রান্নার সময় কিন্তু চুলার কাছ থেকে একদমই সরা যাবে না, তাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো আমি একটু পরপরই এটা কিন্তু দেখছিলাম, আর হালকা একটু লবণও চেটে দেখছিলাম। তবে আমি কিন্তু খেয়ে ফেলিনি, অনেকে হয়তো বা ভাবতে পারেন আপু খেয়ে ফেলেছো কিনা। না, আমি জাস্ট মুখের আগায় দিয়েছি। এটা আমরা যারা রান্না করি তারা কিন্তু দিতে পারি, আমি যতটুকু জানি। তো এরপর যখন হালিমটা একটু ফুটে উঠেছে, মানে শস্য দানাটা, তখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আর সেই সঙ্গে ঘুটনি দিয়ে একটু ঘেটে দিচ্ছি যেন কোনো চালের দানা দানা ভাব না থাকে। তো অলরেডি কিন্তু আমার হালিম রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন সবশেষে আমি আবার একটু তেলের ফোড়ন দিব, আর এটা দিলে কিন্তু হালিমটা খেতে অনেক ভালো লাগে। তো আপনারা এর সাথে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিতে পারেন, যেহেতু আমার বাচ্চারা পেঁয়াজ বেরেস্তা একদমই পছন্দ করে না, সেই কারণে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা খুব বেশি একটা দিব না, কারণ খাবারের সময় তারা শুধু বেছে বেছে ফেলে দিবে, তখন হালিমটাও খাওয়া হবে না। সেই কারণে আমি সেটা কিন্তু আর দিচ্ছি না। তো ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, কোন পাতা কোনোদিনও ঝড়ে পড়ে না। দাদার সঠিক উত্তর ছিল চোখের পাতা। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে মিস পলি। পলি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কে 10 জন মানুষকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না। খুব সহজ একটি ধাঁধা, আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। তো এরই মধ্যে আমার কিন্তু ইফতারের সময় শুরু হয়ে গেছে, তো ইফতার টেবিলে চলে আসছি আর ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।